সকলকে ওয়েলকাম। আজ আমরা আলোচনা করব এনভিএস টিচার রিক্রুটমেন্ট নিয়ে। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে যেখানে এসএসসি বা প্রাইমারি রেগুলার হচ্ছে না রিক্রুটমেন্ট, অনেকটাই আমরা মানসিকভাবে অনেকে ভেঙে পড়ছি। বয়স পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে না কি করব না করব। সেক্ষেত্রে বলবো যে বিকল্প হিসাবে আমরা এই সেন্ট্রালের যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই নবোদয় বিদ্যালয়। এই ধরনের যে পরীক্ষাগুলো সেন্ট্রালের হচ্ছে এগুলো মোটামুটি বছরে একটা নির্দিষ্ট সময় হয়, নির্দিষ্ট তার এক্সাম প্যাটার্ন আছে। অনেক আগে থেকেই সেখানে একটা ক্যালেন্ডার দেয়া থাকে, একাডেমিক ক্যালেন্ডারের মতো ক্যালেন্ডার দেয়া থাকে যে কোন সময় ফর্ম বেরোবে, কোন সময় পরীক্ষা হবে, কোন সময় রেজাল্ট বেরোবে, সমস্ত কিছু কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে দেয়া থাকে। ফলে এলোমেলো ভাবে বসে না থেকে, কখন পরীক্ষা হবে চাতক পাখির মতো বসে না থেকে আমরা কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি। এবং এমনটা নয় যে এই পরীক্ষাগুলো দেয়া মানে সবসময় বাইরেই পোস্টিং হওয়া, এমনটা নয়। ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রত্যেকটি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় আছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। ফলে আমরা এমনটা ভাববো না যে বাইরে যেতে হবে বা বাইরে করতে হবে, এমনটা কিন্তু সবসময় নাও হতে পারে। এখানে একটা খুব সুন্দর কথা বলা আছে যে অপরচুনিটি ডাজ নট হ্যাপেন, ইউ নিড টু ক্রিয়েট দেম। সুযোগ নেই, চাকরি হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, কি করব, বিএড করছি বা বিএড করে বসে রয়েছি, এইসব না ভেবে এইসব নেগেটিভ কথাবার্তা বেশি চিন্তা না করে বিকল্প রাস্তা যদি বেছে নিতে পারি তাহলে কিন্তু সুযোগ চলে আসবে আমাদের কাছে। ফলে আগেও বহুবার তোমাদেরকে সাজেস্ট করেছি যে সেন্ট্রালে যে পরীক্ষাগুলো সেগুলো দাও, আদার স্টেটে যে এক্সাম গুলো হচ্ছে সেগুলো এক্সাম গুলো অ্যাটেন্ড করো, সেগুলো দাও। শুধুমাত্র রাজ্য সরকারের ওই হাতে গোনা দু একটি পরীক্ষার জন্য বসে না থেকে, এবং বর্তমান পরিস্থিতি যা হয়েছে তাতে করে এখন অনির্দিষ্টকালের জন্য কিন্তু নতুন করে কোনো রিক্রুটমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জায়গা থেকে তোমরা অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হচ্ছে বা অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু রেগুলার খোঁজ খবর রাখা এবং সেগুলোতে অ্যাপিয়ার করা। আমরা আলোচনা করব এনভিএস পরীক্ষা নবোদয় বিদ্যালয়ের পিজিটি এবং টিজিটি, এই শব্দগুলোর সাথে আমরা অনেকটাই পরিচিত আছি। এই সেন্ট্রালের পরীক্ষাগুলোতে এই পিজিটি টিজিটি এই শব্দগুলো খুব বেশি ব্যবহার করা হয়। তো এই দুটো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা হবে। স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলছিলাম স্যার, ওই জিজ্ঞেস করেছিলাম ইয়েতে কি পিআরটি কোনো সেকশন আছে নাকি নবোদয় বিদ্যালয় স্যার? বলে দেবো, পুরো আলোচনা শোনো, শুনলেই সমস্ত আচ্ছা। প্রশ্নের উত্তর পাবে। তারপরেও শেষে গিয়ে আমরা একটা আলোচনার জায়গা রাখবো, যদি কিছু জায়গা ক্লিয়ার না হয় তখন বলে দেওয়া হবে। পিজিটি এবং টিজিটি এই দুটো পরীক্ষায় মূলত আলোচনা করবো। এছাড়াও এদের ক্লারিক্যাল পরীক্ষা হয়, হুম, মিসলেনিয়াস এক্সাম আছে, প্রিন্সিপালের এক্সাম আছে। তো আজকে আমরা আলোচনা করবো মূলত আমাদের যেটা টার্গেট টিচার হওয়ার, সেই টিচার হওয়ারই দুটো সেকশন, পিজিটি এবং টিজিটি। প্রথমে একটু পিজিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেওয়া আছে মাস্টার ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট। যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে অ্যাটলিস্ট কিন্তু 50% মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। এবং তার সাথে যেটা আরেকটা এসেনশিয়াল থাকতে হবে সেটা হচ্ছে বিএড ডিগ্রি। এটা তো আমাদের মোটামুটি সকলেরই রয়েছে। অর্থাৎ মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস খুব মিনিমাম একটা ক্রাইটেরিয়া।
তার সাথে বিএড ডিগ্রি, এবং যেহেতু সেন্ট্রালের এগুলো পরীক্ষাগুলো নবোদয় বিদ্যালয়ে যেহেতু সেন্ট্রালের হবে, সেক্ষেত্রে কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটোতেই পড়ানোর দক্ষতা থাকতে হবে। এখানে পরিষ্কার করে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনেই বলা আছে ওটা, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু পড়ানোর দক্ষতা থাকতে হবে। এটা একটা কিন্তু ভালো ক্রাইটেরিয়া এখানে। মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, এবং অবশ্যই কিন্তু হিন্দি বা ইংরেজিতে পড়ানোর একটা দক্ষতা থাকবে শিক্ষার্থীর। ডিজায়ারেবল কি কি বলেছে? এক্সপিরিয়েন্স অ্যাজ টিজিটি ইন দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন ইন দ্য কনসার্ন সাবজেক্ট। ওই সাবজেক্টেই কোনো সময় হয়তো তুমি যদি টিজিটি স্কেলে তুমি পড়িয়েছো কোনো স্কুলে, সেই এক্সপিরিয়েন্স যদি থাকে, টিজিটি থেকে পিজিটিটা আরেক ধাপ এগিয়ে, বলে টিজিটি স্কুলে যদি পড়ানোর তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে, ইম্পর্টেন্ট দেওয়া হবে ইন্টারভিউর ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, নবোদয় বিদ্যালয়গুলো সমস্ত কিন্তু রেসিডেন্সিয়াল। তুমি যদি অন্যান্য কোনো রেসিডেন্সিয়াল স্কুলে কোথাও পড়িয়ে এসেছো, সেই টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। এবং তার সাথে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা খুব মিনিমাম, এখন যে কোনো পরীক্ষাতে এটা চাওয়া হয়, কম্পিউটারের একটা ধারণা থাকা দরকার। এটা ডিজায়ারেবল, ম্যান্ডেটরি নয়, কিন্তু কিন্তু ম্যান্ডেটরি বা দিকেরটা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, এটা থাকতেই হবে। মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস, এবং তার সাথে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে, এইটা এসেনশিয়াল। টিজিটির ক্ষেত্রে বলা আছে দেখো ক্রাইটেরিয়াতে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, ব্যাচেলার ডিগ্রি from a recognized university with at least 50% marks in the concerned subject and also in aggregate। খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এই গ্র্যাজুয়েশনে 50% মার্কস নিয়ে আমাদের প্রচুর কনফিউশন হয়, কিভাবে কাউন্ট করবো। এখানে কিন্তু বলা আছে কনসার্ন সাবজেক্টে হতে হবে। আমি যদি বলি যে আমার সাবজেক্ট ইংরেজি, তাহলে আমাকে ইংরেজিতে 50% পেতে হবে, অর্থাৎ অনার্সে 50% পেতে হবে, অলসো ইন এগ্রিগেট, টোটালে অনার্স, পাস কোর্স, কম্পালসারি যা জি রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে, মানে কারোর ক্ষেত্রে 1550, কারোর ক্ষেত্রে 1350, যার যেমন টোটাল আছে, সেই টোটাল মার্কসের মধ্যেও 50% থাকতে হবে, এবং যে বিষয়ে তুমি অনার্স করছো সেই বিষয়েতেও 50% থাকতে হবে। অর্থাৎ 800-র মধ্যে অনার্স হয় আমাদের, তো সেই নাম্বারটার মধ্যেও থাকবে, বা যার যে নাম্বারে অনার্স করেছো, এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্সের নাম্বারটা হেরফের হয়, অনার্সেও 50% থাকবে, অনার্স পাস কোর্স কম্পালসারি মিলেও 50% থাকবে, দুটোতেই কিন্তু থাকতে হবে, এটা স্পেসিফিক্যালি বলা আছে এখানে। তার সাথে একটা বলে দিয়েছে যে সেন্ট্রাল টেট পাস করতে হবে, সেন্ট্রাল টেট অবশ্যই পাস করতে হবে। সেন্ট্রাল টেটের ক্ষেত্রে এটা কিন্তু পেপার 2 পাস করার কথা বলা আছে, সেন্ট্রাল টেটের পেপার 2 পাস করা থাকতে হবে, এবং বিএড ডিগ্রি থাকতে হবে, এটা কিন্তু টিজিটির জন্য। ফলে এই জায়গায় যারা সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যাদের সিটেট এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি তারা কিন্তু টিজিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, টিজিটিতে অ্যাপ্লাই করতে গেলে সিটেটের পেপার 2 কোয়ালিফাই থাকতেই হবে। এবার দেখো আমাদের নেক্সট সিটেট কিন্তু হচ্ছে জুলাই মাসে, আর এর ফর্ম ফিল আপ চলবে, আর একটু সময় পাবো আমরা আগস্ট মাস পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত আমরা ফর্ম ফিল আপের ডেট কিন্তু পাবো। এই সিটেটে যারা কোয়ালিফাই করে নিতে পারবে, এই জুলাই যেটা হবে, তারা যদি কোয়ালিফাই করে নিতে পারো, তারাও কিন্তু এই পরীক্ষাটা যদি অ্যাপ্লাই করতে পারবে, হাতে অনেকটা সময় পাচ্ছ তোমরা। ফলে পিজিটির জন্য কিন্তু সেন্ট্রাল টেট লাগছে না, পিজিটির জন্য দেখলাম শুধুমাত্র মাস্টার ডিগ্রি আর বিএড ডিগ্রি থাকলেই হচ্ছে। পিজিটির ক্ষেত্রে কিন্তু সিটেট পেপার 2 মাস্ট, এবং তার সাথে বিএড ডিগ্রি থাকছে। এছাড়া আগের মতোই হিন্দি এবং ইংলিশে পড়ানোর একটা দক্ষতা থাকবে। ডিজায়ারেবল বলা আছে যদি কোনো রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে এবং কম্পিউটার নলেজ থাকে। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা বাধ্যতামূলক নয়, ডিজায়ারেবল বলা হচ্ছে বারবার। অনেকে ভাবে যে এক্সপিরিয়েন্স না থাকলে নাকি নবোদয় বিদ্যালয়ে পাওয়া যায় না, এখানে এক্সপিরিয়েন্সটাকে ডিজায়ারেবল বলা আছে, হলে অগ্রাধিকার পাবে। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি হয়তো একটু আলাদা করে তার জন্য একটা ওয়েটেজ ভ্যালু পাবে, কিন্তু থাকতেই হবে, নাহলে অ্যাপ্লাই করা যাবে না, এমন কোনো কথা কিন্তু বলা হচ্ছে না। ঠিক আছে, টিজিটির জন্য কিন্তু আবার রিপিট করছি, সিটেট মাস্ট, সিটেট ছাড়া কিন্তু টিজিটিতে অ্যাপ্লাই করা যাবে না।
যাদের ক্ষেত্রে সিটেড নেই তারা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে। এজ লিমিটে বলা আছে, পিজিটির ক্ষেত্রে এজ লিমিট বলা আছে আপার এজ লিমিট 40 ইয়ার্স, আর টিজিটির জন্য 35, অর্থাৎ 40 বছর পর্যন্ত পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, টিজিটির জন্য 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। যদিও যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তারা তার যে রিজার্ভেশনের যে রুল সেই অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন পাবে, এখানে একটা স্ল্যাব করে দিয়ে আছে। এসসি এসটি যারা রয়েছে তারা 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন পাবে, ওবিসি 3 ইয়ার্স। মহিলাদের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু 10 বছর ছাড় পাবে, একটা বিরাট অ্যাডভান্টেজ মহিলাদের ক্ষেত্রে। যে কোনো ক্যাটাগরিতেই তুমি অ্যাপ্লাই করো না কেন 10 বছরের একটা রিল্যাক্সেশন পাওয়া যাবে, অর্থাৎ 50 বছর, পিজিটির ক্ষেত্রে 50 বছর, আর টিজিটির ক্ষেত্রে কিন্তু 45 বছর। এটা বিরাট সুযোগ মেয়েদের জন্য, 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে। এছাড়া যদি কোনো রেগুলার নবোদয় বিদ্যালয়ের এমপ্লয়ি থাকে তার ক্ষেত্রে এজের কোনো বার থাকছে না। এক কথায় মেয়েদের ক্ষেত্রে এবং যারা ওদের ফ্যাকাল্টি তাদের ক্ষেত্রে এজ বার সেরকম থাকছে না। বাকিদের ক্ষেত্রে বললাম 40 বছর, পিজিটির ক্ষেত্রে 35 বছর রিল্যাক্সেশন থাকছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। যদি আমরা সিলেবাসটাকে ভাগ করি, পরীক্ষার সিলেবাসটা মূলত আমরা এরকম দুটো পার্ট দেখতে পাবো, একটা জেনারেল পার্ট আর একটা সাবজেক্টের পার্ট। দুটো পার্টে পুরো সিলেবাসটাকে ভাগ করা রয়েছে। একটা জেনারেল পার্ট যেটা সকলকেই পড়তে হবে, টিজিটিতেই পরীক্ষা দাও অথবা পিজিটিতেই পরীক্ষা দাও, যে সাবজেক্টই হোক না কেন তোমার, সকলের জন্য একটা ফিক্সড সিলেবাস করা আছে। আমরা যেটাকে জেনারেল পেপার বলতে অভ্যস্ত, ওখানে যদিও জেনারেল পেপার এভাবে ভাগ করা নেই, কিন্তু একটা ফার্স্ট পার্ট যেটা দেওয়া রয়েছে সেই পার্টটা কমন, সকলকেই পড়তে হবে। সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, আমরা ডিটেলস দেখবো সেটাও। পিজিটির ক্ষেত্রে টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে। কোশ্চেন হবে এমসিকিউ প্যাটার্নে এবং সময় থাকবে 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা। 3 ঘন্টা সময় পাবো আমরা 150টি প্রশ্ন করার জন্য। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, এটা একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এক্ষেত্রে পুরো অংশটাকে যদি ডিফাইন করা যায় দেখা যাবে জেনারেল অ্যাওয়ারনেস বা যেটাকে আমরা বলি জিকে, তার একটা পার্ট থাকছে, জিকের একটা অংশ থাকছে যেখানে 10 নাম্বার থাকবে, 150-এর মধ্যে 10 নাম্বার থাকবে জিকে থেকে, 10টি প্রশ্ন দেওয়া হবে। টিচিং অ্যাপটিটিউড খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখান থেকে 10 নাম্বারে 10টি প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো সকলকেই পড়তে হবে, কিন্তু এগুলো জেনারেলের মধ্যে থাকছে। জেনারেল ইংলিশ 10 নাম্বারের থাকবে, জেনারেল হিন্দি 10 নাম্বারের থাকবে, এবং রিজনিং এবিলিটি থাকবে 20 নাম্বারের। আর একটি থাকছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার রিলেটেড। এই টোটাল 70 নাম্বার কিন্তু এই জেনারেল অংশ থেকে থাকছে, এটা সবার জন্য সেম। 150 নাম্বারের মধ্যে এই যে 70 নাম্বার, এই 70 নাম্বারটা সবার জন্য কিন্তু সেম, এটা সবাইকে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে আবার একটা ক্রাইটেরিয়া বলা আছে 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টের, দেখো স্টার দেওয়া আছে যেটা আমি হাইলাইট করে রেখেছি। জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, এক্ষেত্রে বলা আছে কিন্তু 40% মার্কস পেতেই হবে, অর্থাৎ 10-এর মধ্যে 4 পেতেই হবে, কিন্তু 40% মার্কস পেতেই হবে। যদি কেউ না পায় তাহলে কিন্তু বাকি পেপারের খাতা দেখা হবে না, পরিষ্কার বলা আছে। অর্থাৎ জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দিতে, কারণ তোমরা দেখেছো যে পিজিটি বা টিজিটি দুটোর ক্ষেত্রেই এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলাই আছে যে প্রফিসিয়েন্সি, দক্ষতা থাকবে হিন্দি বা ইংলিশে পড়ানোর। সেক্ষেত্রে
এখানে হিন্দি এবং ইংলিশকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মিনিমাম 40% মার্কস পেতেই হবে, অর্থাৎ 10-এর মধ্যে 4 পেতেই হবে হিন্দি বা ইংলিশের ক্ষেত্রে। যদিও খুব জটিল সিলেবাস নয়, সিলেবাসটা যখন দেখাবো বুঝতে পারবে তোমরা, বেসিক জিনিসে দেওয়া রয়েছে, কিন্তু 4 করে পেতেই হবে। যদি দেখা গেল যে কেউ ইংলিশে হয়তো 3 পেয়ে গেল, সব পরীক্ষা দারুণ হয়েছে কিন্তু ইংলিশে 10-এর মধ্যে 3 পেয়ে গেল, তার পরীক্ষাটাই পুরো বাতিল হয়ে গেল, মানে ইনভ্যালিড হয়ে গেল, তার কিন্তু আর বাকি খাতাগুলোই দেখা হবে। বা হিন্দির ক্ষেত্রেও তাই, অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে মিনিমাম মার্কস 40%টা পেতেই হবে, তারপরে এবার বাকিগুলো তারা এই খাতা দেখবে। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া, এখানে শর্ত দেয়া রয়েছে। এবার একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে রয়েছে 80 নাম্বার, যদিও এটা 4টা পার্টে ভাগ করে রয়েছে, আমরা দেখাবো সেটাও কি কি 4টা পার্টে ভাগ করে রয়েছে। সেখানেও আমরা কমন পাবো, সাবজেক্টের সাথে সামান্য অংশ সাবজেক্টের আলাদা রয়েছে, বাকি যে 3টা অংশ থাকবে সেটা সকলের জন্য একই থাকবে। ফলে এদিকের 70 নাম্বার জেনারেল অংশে রয়েছে, এবং 80 নাম্বারের মধ্যেও যদিও স্পেসিফিক্যালি 4টা পার্টকে ভাগ করেনি যে কত কত নাম্বার থাকবে, তবুও মোটামুটি আমরা যদি সমান ভাগে ভাগ করি 20 নাম্বার করে প্রতিটা পার্টে থাকে, সেক্ষেত্রেও 50 বা 60 নাম্বারের মতো একটা জেনারেল অংশ থেকে যাচ্ছে, যেটা সকলের সেম থাকবে। তবে সাবজেক্টে যে প্রচুর কিছু নাম্বার থাকবে এমনটা হয়তো হবে না, খুব বেশি হলে 30 থেকে 40 নাম্বার হয়তো সাবজেক্টে থাকতে পারে ম্যাক্সিমাম। এই নিয়ে, এই পুরোটা নিয়ে আমাদের পিজিটির সিলেবাস। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস জিকে পড়তে হচ্ছে আমাদেরকে টিচিং অ্যাপটিটিউড পড়তে হবে, যেটা আমরা ট্রেনিং করতে গিয়ে, এই বিএড ট্রেনিং করতে গিয়ে যেটা পড়েছি, সাইকোলজি পড়েছি, আমরা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দিয়েছি তারা এই শব্দটার সাথে আরো পরিচিত। টিচিং অ্যাপটিটিউড জিনিসটা কি ভালোভাবে জানো। সমস্ত পরীক্ষাতে এখন এই টিচিং অ্যাপটিটিউডকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং খুব সোজা জায়গা একটা স্কোর করার জন্য। এখানে 10-এ 10 পর্যন্ত স্কোর করা যায় এই টিচিং অ্যাপটিটিউড। যাদের জিকে স্টক ভালো আছে ওখানটাও খুব স্কোরিং জায়গা রয়েছে। এছাড়াও আমাদের স্কোরিং জায়গার মধ্যে রয়েছে রিজনিং এবিলিটির যে জায়গাটা, একটু প্র্যাকটিস করলেই পাওয়া যায়। এখানে তো ব্যাংকিং এর মতো এত টাফ রিজনিং আসে না, এখানে রিজনিং গুলো কিন্তু খুব সোজা সোজা আসে। এটা একটা স্কোরিং জায়গা রয়েছে। কম্পিউটার নলেজ আমাদের দরকার, যে কারণে আইসিটি দিয়েছে। ট্রেনিং করতে যে আইসিটি পেপার আমরা পড়েছি সকলেই, বিএ ট্রেনিং যখন করেছিলাম, ইপিসি 3 আইসিটি একটা পেপার আমাদের ছিল, সেটাকে গুরুত্ব দিয়ে আইসিটি একটা 10 নাম্বার দেওয়া আছে এখানে। ফলে এগুলো মোটামুটি আমাদের সবটাই পড়া আছে, কিন্তু পরীক্ষার উপযোগী করে সেভাবে হয়তো আমাদের প্রস্তুতি এটার উপর নেই। সেটা একটু সিস্টেমেটিক নিলেই কিন্তু কাজটা করা যাবে। এছাড়াও নিজের সাবজেক্টের চর্চা তো প্রত্যেকে রেখেছি, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নেট সেট দিচ্ছি আমরা, সেক্ষেত্রে নিজের সাবজেক্টের চর্চা তো আছেই আমাদের। ফলে সিলেবাসটা কিন্তু 2-3 মাস টাইম পেলে আয়ত্ত করা যাবে, একদম অসম্ভব সিলেবাস কিন্তু দেয়নি, খুব সুন্দর একটা স্ট্রাকচার করা আছে সিলেবাসে। এবার আমরা একটু স্যার টিজিডিটা দেখে নিই। বলেছে এখন একটু মিউট করে রাখো পার্থ, আমি শেষে গিয়ে যখন আলোচনা করব তখন তোমরা আনমিউট করবে। ঠিক আছে স্যার। টিজিটি, টিজিটির ক্ষেত্রেও তাই 150 নাম্বারের পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, সেক্ষেত্রেও সময় থাকছে 3 ঘন্টা। এই জায়গাতে এসে একটু নাম্বার ডিভিশনের চেঞ্জ আছে, কোন জায়গায় চেঞ্জ আছে দেখলেই বুঝতে পারবে তোমরা। জেনারেল অ্যাওয়ারনেস আগের মতোই 10 নাম্বার, টিচিং অ্যাপটিটিউড আগের মতোই 10 নাম্বার, কিন্তু আগেরটাতে রিজনিং এবিলিটিতে দেখবে 20 নাম্বার ছিল পিজিটির ক্ষেত্রে, এখানে রিজনিং এবিলিটি দিয়ে আছে 10 নাম্বার। সেই 10টাকে করেছে কি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে এখানে একটা ইউনিট যোগ করেছে, অর্থাৎ 3, 4, 5 এই 3টে ল্যাঙ্গুয়েজকে আমাদের পড়তে হচ্ছে। জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, আর যদি আমাদের কথা বলি তাহলে বাংলা। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা। তার মানে এক্ষেত্রে বাংলা, ইংলিশ, হিন্দি 3টে পেপারের ল্যাঙ্গুয়েজের কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে 3টাতে 10-10 করে 30 নাম্বার বরাদ্দ আছে। কন্ডিশন কিন্তু আগের মতোই, প্রতিটা পার্টে অ্যাটলিস্ট 4 নাম্বার করে পেতে হবে। জেনারেল ইংলিশেও 4 পেতে হবে, জেনারেল হিন্দিতেও 4 পেতে হবে, বাংলাতেও 4 পেতে হবে। খুব সোজা, গ্রামার থেকে বেসিক কিছু প্রশ্ন থাকে, এখানে খুব টাফ প্রশ্ন কিছু থাকবে না, কিন্তু শর্ত অনুযায়ী পেতেই হবে 4 করে, মানে 40% করে পেতেই হবে।
তা না হলে কিন্তু পুরো পরীক্ষাটা ইনভ্যালিড হয়ে যাবে, বাকিগুলো ইভ্যালুয়েশনই হবে না। সিলেবাস সেম, আইসিটি এখানেও রয়েছে এবং এখানেও সাবজেক্টের 80 নাম্বার রয়েছে, বাকি নাম্বার ডিভিশন সেম রয়েছে দেখো। ফলে টিজিটি পিজিটির ক্ষেত্রে স্ট্রাকচারালি সিলেবাসটা একই রয়েছে, যদিও সাবজেক্টের ক্ষেত্রে কিছু চেঞ্জ আছে সাবজেক্ট অনুযায়ী, সেটা কিছু গল্প, কিছু নাটক বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে হয়তো কোনো ইউনিট যোগ করেছে বা বাদ দিয়েছে, এরকম ব্যাপার রয়েছে। সাবজেক্টের সিলেবাসটা একটু হেরফের আছে। আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি অনার্স বা পাস কোর্সে 9, 10 বা 11, 12 যে সিলেবাস, সেখানেও কিছু হেরফের থাকে, এক্ষেত্রেও তাই রয়েছে, সামান্য কিছু সাবজেক্টে চেঞ্জেস আছে। বাকি যে জায়গাগুলো রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, টিচিং অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি বা রিজনিং, আইসিটি বা সাবজেক্টে যে আদার 3টে পার্ট রয়েছে, সেগুলো সেম সিলেবাস থাকছে টিজিটি বা পিজিটির জন্য। মোটামুটি বলতে পারি যে একই প্রিপারেশনে আমরা দুটো পরীক্ষা দিতে পারি, এই একটা জায়গা থাকছে। এই যে সাবজেক্ট, যেটাকে বলা হচ্ছে ডোমেন নলেজ, যেটা এদের ক্ষেত্রে যে টার্মটা ইউজ করছে ডোমেন নলেজ, সেই ডোমেন নলেজকে 4টা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, অর্থাৎ যার যেটা যেমন সাবজেক্ট, ইতিহাস হলে সে ইতিহাসের মতো পড়বে, বাংলা হলে বাংলার পড়বে, যার যেটা সাবজেক্ট দেওয়া রয়েছে। আমার কাছে সিলেবাস রয়েছে, আমি গ্রুপে সিলেবাস দিয়ে দেবো, সমস্ত সাবজেক্টের সিলেবাস আছে পিজিটি বা পিজিটির, আমি সেগুলো গ্রুপে শেয়ার করে দেবো, যার যেটা দরকার হবে ডাউনলোড করে নেবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং বেসড কোশ্চেন, এটাও খানিকটা ওই টিচিং অ্যাপটিটিউডেরই পার্ট, কিন্তু এটা জেনারেল সবার জন্য, এই জায়গাটা সেম। বলছিলাম না যে শুধু এই জায়গাটা আলাদা হচ্ছে, দেখো পিজিটি পিজিটির ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট, ইতিহাস, বাংলা, ভূগোল, অঙ্ক, ইংরেজি যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে শুধু এই জায়গাটা তফাৎ হচ্ছে, বাকিগুলো সেম থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং বেসড কোশ্চেন, ওই টিচিং এর সিচুয়েশনালি যে প্রশ্নগুলো হয়, পড়াতে গিয়ে শিক্ষক মহাশয় যে যে সমস্যার সম্মুখীন হন, সেই রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, সেই থেকে প্রশ্ন আসবে। মানে এক কথায় পেডাগজি রিলেটেড প্রশ্ন এখানে পাবো আমরা, এই অংশটা সকলের ক্ষেত্রে সেম থাকছে। এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন, এটাও তাই সাইকোলজি পোর্শন থেকে ওই পেডাগজি রিলেটেড প্রশ্ন এখান থেকেও পাচ্ছি আমরা, এটাও সকলের জন্য সেম, একই প্রিপারেশন। এছাড়া আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020, এনইপি 2020, সেটাও কিন্তু আমাদেরকে সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে, এটাও সকলের জন্য সেম। তাহলে পুরো সিলেবাসটা যদি ভালো করে দেখি, জেনারেল অংশ অনেকটা রয়েছে, আলাদা জায়গা শুধু রয়েছে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, এই অংশটা শুধু আলাদা থাকছে, বাকিটা কিন্তু সেম থাকছে। এবং এখানেও সাবজেক্টের প্রচুর প্রশ্ন থাকবে না, কারণ এই 3টা ইউনিট থেকেও কিছু কিছু প্রশ্ন দেবে। তাহলে 80 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম হয়তো 30, 35 বা 40 নাম্বার দেখা গেলো সাবজেক্ট দিল, তারপরেও কিন্তু 40 নাম্বার এই জেনারেল থেকে যাবে। আমি যদি ম্যাক্সিমামটাই ধরি, ওই দিকের 70 আর এদিকের 40, 110 নাম্বারের মতো আমরা মোটামুটি, আনুমানিক একটা হিসেব বলছি, সংখ্যাটা বাড়তে পারে কমবে না, 110-এর মতো আমরা জেনারেল পাচ্ছি সবার জন্য। আর বাকি অংশটা 40 নাম্বারের মধ্যে নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন নিতে হচ্ছে আমাদের। 110 নাম্বার মোটামুটি জেনারেল ওয়েতে আমরা প্রিপারেশন নেবো, আর সাবজেক্টের জন্য 50 নাম্বার যে আলাদা করে থাকছে, সেটা 40 নাম্বারের মতো, সেটা আমাদের আলাদা করে সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে, নিজের নিজের যা সাবজেক্ট আছে। কতবার পরীক্ষা দিতে পারি, অনেকের মনে প্রশ্ন থাকে। এক্ষেত্রে কিন্তু কতবার পরীক্ষা দিতে সেরকম কোনো লিমিটেশন কিন্তু নেই, তুমি যতক্ষণ খুশি পরীক্ষা দিতে পারো, যদি না তোমার এজ পেরিয়ে যায় বা নতুন কোনো নিয়মের ক্রাইটেরিয়াতে তুমি আটকে পড়ো। অর্থাৎ একাধিকবার এই পরীক্ষাগুলো দেওয়া যাবে। অনেক পরীক্ষায় বলা থাকে 3বার, 4বার, 5বার বেশি দেওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। যতক্ষণ পর্যন্ত তোমার বয়স থাকবে বা এডুকেশনাল কোয়ালিফিকেশনে ম্যাচ করবে, তুমি দিতে থাকবে। এবং এদের প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়, একদম আমি দেখাবো তোমাদের একাডেমিক ক্যালেন্ডারের মতো ক্যালেন্ডার করা আছে এদের, রিক্রুটমেন্ট ক্যালেন্ডার, একদম স্পেসিফিক ডেট মেনশন করা আছে। প্রতি বছর ওই ডেটেই পরীক্ষা হবে, ওই ডেটেই রেজাল্ট বেরোবে, ওই ডেটেই তোমার রিক্রুটমেন্ট হবে, একদম সিস্টেমেটিক।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা অনেকেই প্রশ্ন করে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া কি স্যার নেবে? এই সেন্ট্রালের স্কুলগুলোতে তো এক্সপিরিয়েন্স ছাড়া নেবে না। আমি শুরুতেও বলেছি, এখনো বলছি, বাধ্যতামূলক নয়। কোথাও বলা নেই যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া তাকে রিক্রুট করা হবে না। ওখানে বলা আছে ডিজায়ারেবল, হলে ভালো হয়, তুমি অগ্রাধিকার পাবে, এই কথা বলা আছে, তাই না? যদি কেউ কোন রেসিডেন্সিয়াল স্কুলে তার এক্সপিরিয়েন্স থাকে, কারো কেউ কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, কম্পিউটার শিখেছে, এগুলো দেখালে সে অগ্রাধিকার পাবে। কিন্তু নাই মানে যে সে পরীক্ষায় বসতে পাবে না, এমন কিন্তু কোনো কথা বলা নেই। ফ্রেশার ক্যান্ডিডেট সদ্য বিএড কমপ্লিট করেছে, সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই যে যেটা বলছিলাম রিক্রুটমেন্ট ক্যালেন্ডার, একদম স্পেসিফিক্যালি ডেট মেনশন করে দেওয়া আছে এখানে, তোমরা দেখতে পাবে সুন্দর করে ডেট বলে দেওয়া আছে। 30শে জুনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি স্টেটমেন্ট আপডেট হয়ে যাবে। তারপর 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। 15ই জুলাই 2024 সালের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং পোর্টাল ওপেন হয়ে যাবে। একদম ডেট পরিষ্কার বলা আছে। ফর্ম ফিল আপ কতদিন চলবে? ফর্ম ফিল আপ চলবে 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। এবং সিবিটি মোডে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সিবিটি মোডে পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর 2024। মেরিট লিস্ট বেরোবে 31শে অক্টোবর। যেটাকে আমরা বলছি ইন্টারভিউ বা স্কিল টেস্ট, পার্সোনাল টক, ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা হবে 30শে নভেম্বর। ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 31শে ডিসেম্বর। এবং জানুয়ারি 2025 সালে হবে তার রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিয়ে দেবে। এত সুন্দর স্ট্রাকচার ওয়েতে পরীক্ষা পদ্ধতি নবোদয় বিদ্যালয়গুলোতে হয়, যার জন্য এটা প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে এবং শিক্ষার্থীর মনে একটা আশার সঞ্চার করে যে আমি চেষ্টা করি, কোনো কারণে যদি এবছর না হয় পরের বছর আমি সেম টাইমে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। এটা অলিম্পিক খেলার মতো নয় যে একবার হলো 4 বছর বা 8 বছর হাতছাড়া হয়ে গেল, এমনটা কিন্তু নয়। প্রতি বছর এই ডেটেতেই পরীক্ষা হয়। 30শে জুনের মধ্যে ভ্যাকেন্সি নেওয়া হয়, 15ই জুলাই তার মধ্যে তারা নোটিফিকেশন দিয়ে দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয় উইথ ভ্যাকেন্সি, একদম জানিয়ে দেওয়া হবে কোন সিটে কত, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে, ক্লিয়ারলি সেটা জানিয়ে দেওয়া হবে। পোর্টাল ওপেন হয়ে যাবে এবং 15ই জুলাই থেকে 15ই আগস্ট 2024 সাল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর। তার মানে যদি এখন থেকে আমরা হিসেব করি, এই মাসের 20 দিন আর ওদিকে 3 মাস, আমি ধরে ছেড়ে দিলাম 3.5 মাস মোটামুটি একটা টাইম আমাদের হাতে রয়েছে, যেটা প্রিপারেশনের জন্য এনা। এই মুহূর্তে আমাদের হাতে 3.5 মাস টাইম রয়েছে, অনেক। 3.5 মাস টাইম মানে 90 দিন, 15 দিন, 5 দিন, তাই না? প্রচুর সময়, 110 দিন সময় আছে, যথেষ্ট সময় প্রিপারেশনের জন্য। এবং এই ডেটেই পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে কবে, মেরিট লিস্ট কবে হবে, ইন্টারভিউ কবে, সব দেখো বলা আছে এখানে। অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। কবে একটা প্রাইমারি নোটিফিকেশন বেরোবে, কবে একটা এসএসসি নোটিফিকেশন বেরোবে, চাতক পাখির মতো বসে থাকার কোনো দরকার নেই। তোমার হাতের কাছে তো সমস্ত কিছু বলে দেওয়া আছে এখানে, একদম স্পেসিফিক ডেট মেনশন করে দিয়েছে, এই ডেটেই কাজ হবে। তাহলে ওয়েট করার কি দরকার, প্রিপারেশন শুরু করা যেতে পারে। আমরা সাধারণত করি কি, নোটিফিকেশন বেরোলে বা অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে আমরা প্রিপারেশন শুরু করি, কারণ কবে হবে পরীক্ষা জানি না, কতদিন ধরে প্রিপারেশনও জানি না। কিন্তু এক্ষেত্রে স্পেসিফিক সবকিছু মেনশন করে দেওয়া আছে, এটা একটা বিরাট সুবিধা, বিরাট অ্যাডভান্টেজ। আমি নিজের মতো করে গুছিয়ে নিয়ে সময় পাচ্ছি, প্রিপারেশনের সময় পাচ্ছি, যেটা অন্যান্য পরীক্ষাতে এতটা স্পেসিফিক্যালি আমরা পাই না। স্যার সেন্টার কোথায় পড়ে এক্সাম? বলে দেবো, আমি সব বলে দেবো। ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4-5টা সেন্টার রয়েছে, আমি সব বলে দেবো, শুনতে থাকো। ফলে এই সেন্ট্রালের পরীক্ষাগুলো, এই নবোদয় বিদ্যালয়ের জন্য যদি তুমি প্রিপারেশন নাও, একাধিক বাকি যে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হবে, ইআরএমএস পরীক্ষা অনেকে দাও, একলব্য স্কুলের ক্ষেত্রে দাও,
এই যে পরীক্ষাগুলো দাও, কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন দিচ্ছ, রেলের দিচ্ছ, মোর ওলেস সিলেবাস কিন্তু সেম। ফলে এই প্রিপারেশনেই সেন্ট্রালের অনেকগুলো এক্সাম কিন্তু দেয়া যাবে, এবং তুমি যদি একটু চর্চার মধ্যে থাকো, দেখা যাবে একটা বছরের মধ্যে সেন্ট্রালের অনেকগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। এছাড়াও বিভিন্ন রাজ্যে পরীক্ষা চলছে, বিহারে আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে বেরোবে কিছুদিনের মধ্যে, এগুলোও চলছে একই সাথে। ফলে কি হবে, তুমি একটা সার্কেলের মধ্যে থাকবে যে 2 মাস 3 মাস ছাড়া একটা করে পরীক্ষার সুযোগ পাবে তুমি। শুধু যদি রাজ্য সরকারের পরীক্ষার উপর ভরসা করে থাকো, 2 3 বছর 4 বছর 5 বছরও একটাও পরীক্ষা দেওয়ার হয়তো সুযোগ পাবেই না। আর এখানে বছরে 2 3টে করে কিন্তু সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা হচ্ছে, তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, পরীক্ষা দিতে দিতে তোমার প্রিপারেশন নিয়ে আগ্রহ বাড়বে, তোমার মনের মধ্যে একটা সাহস যোগাবে, পারবো। রিটেন কোয়ালিফাই করলে তোমার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে, তুমি নেক্সট যে এক্সাম দেবে সেটা আরো ভালো হবে। তুমি কোথাও গিয়ে একটা এতদিন পর্যন্ত যে পড়াশোনা করলে সেই চাকরি পাওয়ার আশায় সেই সার্কেলটার মধ্যে আবার আসতে পারবে। যে কারণে আমি প্রেফার করছি যে তোমরা সেন্ট্রালের পরীক্ষাগুলোকে ভয় পাবে না, দাও। আর ওই যে জায়গাটা লেখা আছে যে হিন্দি বা ইংলিশে প্রফিসিয়েন্সি রয়েছে, ওটা লেখা থাকে, তার মানে এই নয় যে তোমাকে ইংরেজদের মতো গড়গড় করে ইংলিশ কথা বলতে হবে। মোটামুটি কাজ চালানো একটু হিন্দি, কাজ চালানো একটু ইংলিশ বললেই কাজ হবে। আমি একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবে যে আমি বাড়িয়ে বলছি কিনা। আমাদের এখানে যে ব্যাংকগুলো রয়েছে, স্টেট ব্যাংক বলো, বিভিন্ন যে ন্যাশনালাইজ ব্যাংকগুলো রয়েছে, সেখানে প্রচুর স্টাফ দেখবে নিয়োগ হয়েছে, প্রচুর নন বেঙ্গলি স্টাফ কিন্তু নিয়োগ হয়েছে। কিন্তু ওখানে ক্রাইটেরিয়াতে বলা আছে যে তুমি যে রিজিয়নে পরীক্ষায় মানে ইয়ে পাবে, অ্যাপয়েন্টমেন্ট পাবে, সেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ তোমাকে বলতে হবে। অর্থাৎ বিহারের যদি একজন ক্যান্ডিডেট কি উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে চাকরি করতে আসে, তাহলে কিন্তু বাংলা ভাষায় তার প্রফিসিয়েন্সি থাকবে, এটা থাকতে হবে কিন্তু। কিন্তু যখন অ্যাকচুয়ালি বাস্তবে আমরা দেখি, সে বাংলা বলতে ভালো পারে কি? পারে না, কিন্তু সে কাজ চালানো বাংলা বলে, বাকি হিন্দিতেই কাজ চালিয়ে করে। তো আমরা তো দেখেছি, অভ্যস্ত তো। ঠিক একই রকম ভাবে আমাদের ক্ষেত্রে খুব যে অসুবিধা হবে এমনটা কিন্তু নয়, যে একদম ইংরেজদের মতো ইংলিশ বলতে না পারলে বা হিন্দি ভাষীদের মতো হিন্দি বলতে না পারলে বাদ দিয়ে দেবে, এমনটা কিন্তু নয় বিষয়। কারণ ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রচুর ভ্যাকেন্সি আছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলেই চাকরি করি বা আশেপাশে অন্যান্য জায়গায় চাকরি করি, এমনটা নয় যে বিরাট কিছু হিন্দি বা বিরাট কিছু ইংরেজির জন্য আটকে যাবে। বহু ছেলে মেয়ে করছে চাকরি, মোটামুটি একটু কাজ চালানো, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখবে কিছুদিন চর্চা করবে ইংলিশটা নিয়ে বা হিন্দিটা নিয়ে। যাদের বাংলা সাবজেক্ট তাদের তো ভয়ের কোনো জায়গাই নেই, তার সাথে বাংলায় সব জায়গায় যেয়ে বলবে। যাদের অন্যান্য সাবজেক্ট গুলো রয়েছে, ইংলিশে লোকের ইংলিশ নিয়ে ভয় হওয়ার কথা নয়। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, ইতিহাস বা ভূগোল এই ধরনের যাদের সাবজেক্ট রয়েছে সায়েন্সের, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াতে হবে তাদেরকে হিন্দি অথবা ইংলিশে, ছেলে মেয়েদেরকে যখন বোঝাবে। এটাই বলতে চাইছে। সেটা কাজ মানে অভ্যাসে দেখবে অটোমেটিক হয়ে যাবে। আগে যেটা তোমাকে সাহস করতে হবে যে তুমি পরীক্ষাটায় ফর্ম ফিল আপ করবে সাহস নিয়ে, পরীক্ষাটা দেবে। তুমি যদি আগেই ভাবো যে এই নদীতে অনেক জল, আমি ডুবে মরে যাবো, সাঁতার কাটতে পারবো না, তাহলে কোনোদিন তুমি পাড়ে যেতে পারবে না। নামতে হবে জলে, জলে না নামলে কাজ হবে না। ঠিক একরকম ভাবে সাহস করে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে। তোমাদের মধ্যে এখানে অনেকজন আছো যারা সেন্ট্রাল টেটকে ভয় পেতে, আমিও সেক্ষেত্রেও তোমাদের সাহস জুগিয়েছিলাম যে সেন্ট্রাল টেট পরীক্ষা দাও, ভয়ের কিছু নেই। ইংলিশে পরীক্ষা হয়েছে তো কি হবে। পরীক্ষা দেওয়ার পর বহু ছেলে মেয়ে বলেছে যে হ্যাঁ স্যার পরীক্ষাটা দেওয়া গেছে, ইংলিশটার যে ভয় ছিল সে ভয় নেই। কারণ এখানে ইংলিশটা তো ইংলিশের মতো করে করতে হয় না, টার্ম অনুযায়ী শিখতে হয়। একই রকম ভাবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও অতটা ভয়ের কিছু নেই। সাহস করে পরীক্ষা দিলে কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, অসম্ভব ব্যাপারটা কিন্তু নয়। এবার আমরা যদি প্রিপারেশন নিই আমাদের সাথে, তোমরা যদি নিতে চাও, সেক্ষেত্রে ফি স্ট্রাকচার জানিয়ে দিলাম। কারণ অনেকেই জিজ্ঞেস করেছো অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পর যে ব্যাচ কি শুরু হবে, ব্যাচ শুরু হলে ফি স্ট্রাকচার কি থাকবে, যে কারণে জানিয়ে দেওয়া হচ্ছে একদম ক্লিয়ারলি ফি স্ট্রাকচার কি থাকবে। অ্যাডমিশন ফিস থাকবে 1000 টাকা, এবং 3 মাসের 3টে ইনস্টলমেন্টে তোমাদের কাছ থেকে 700 টাকা করে নেওয়া হবে। অর্থাৎ টোটাল ফিস থাকছে 3100 টাকা যদি ইনস্টলমেন্টে দিতে চাও। আর যারা ওয়ান টাইম পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে ফি স্ট্রাকচার থাকছে 2600 টাকা। এই আমাদের ফি স্ট্রাকচার। এই সপ্তাহ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। তোমরা চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে যারা রয়েছে বেশিরভাগই আমাদের পুরনো স্টুডেন্টই আছো, চেনো। অচেনা স্টুডেন্ট খুব একজন নেই, খুব একটা। ফলে চেনা জানার ব্যাপারটা এখানে থাকছে না।
এছাড়াও তোমরা নিজেরাও বাড়িতে প্রিপারেশন নিতে পারো। বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রচুর রয়েছে সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য, সেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। আমাজন ফ্লিপকার্টে বই অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা বই কিনে নিতে পারবে নিজেরা, কিনে নিজেরা চাইলে নিজেদের মতো প্রিপারেশন নিতে পারবে। কারণ সাইকোলজিক্যাল পেপার যেগুলো রয়েছে সেগুলো আমরা বিএড অলরেডি পড়েছি। টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এই জায়গাগুলো আমাদের আলোচনা হয়েছে। কেস স্টাডি, কম্পিউটারের বিষয়েও আমরা কম বেশি জানি অনেকেই। এই জায়গাগুলো খুব একটা ম্যাটার করবে না, খুব একটা আটকাবে না। সেক্ষেত্রে তোমরা নিজেরাও সেলফ স্টাডি করলেও উদ্ধার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও যদি তোমরা চাও যে এখান থেকে গাইড নেবে, তারও ব্যবস্থা করা হয়েছে। এই সপ্তাহ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হওয়ার কথা রয়েছে, সেটাও নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। এই মোটামুটি নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে নতুন রিক্রুটমেন্ট হবে তার যা ডিটেলস ছিল সেটা বললাম। এবার একজন প্রশ্ন করলে আমাকে যে এক্সাম সেন্টার কোথায় কোথায় হতে পারে। এক্সাম সেন্টার প্রত্যেকটি স্টেটে হয়, যেহেতু সেন্ট্রালের পরীক্ষা, প্রত্যেকটি রাজ্যেই কিন্তু পরীক্ষার সেন্টার থাকে 4-5টা 6টা করে। একই রকম ভাবে আমাদের রাজ্যেও কিন্তু রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে, একাধিক সেন্টার রয়েছে পরীক্ষা হওয়ার। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম। দেখো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে আসানসোল, ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে দুর্গাপুর, সেন্টার আছে হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, আরেকটা জায়গা দেয়া রয়েছে সিউড়ি। 4টে 8টা জায়গা দেয়া রয়েছে। ঠিক আছে, এই 8টা জায়গায় পরীক্ষা